গতকাল কুমিল্লার 14 গ্রামে একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে মেইন স্ট্রিমের মিডিয়াগুলোও এর কভারেজ করেছে এবং এ ব্যাপারে ব্যাপক একটা হইচই শুরু হয়েছে। এখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সমস্ত পত্রিকাগুলো ঘটনাটি দেখানোর জন্য তৎপর হয়েছে। যে ঘটনাটি ঘটেছে আমরা প্রথমেই এই ঘটনাটির নিন্দা জানিয়ে রাখি, কারণ আইন কারো নিজের হাতে তুলে নেয়া এটি কোনো মতো অবস্থায় কাম্য নয়। কারণ ব্যক্তি কোনো ব্যক্তির বিচার করতে পারে না। ব্যক্তি যত বড় অপরাধ করুক তার বিচারের জন্য রাষ্ট্রীয় যে সমস্ত বিচারিক প্রতিষ্ঠান রয়েছে তারা তাকে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় নিয়ে আসবেন, কিন্তু কোনো মতো অবস্থায় কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অপরাধের বিচার করতে পারে না। ঘটনাটি ঘটেছে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দিয়ে ঘোরানো হয়েছে। পত্র পত্রিকায়, মিডিয়াগুলোতে, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় বিষয়টিকে এভাবে হাইলাইট করা হয়েছে যে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় পরিয়ে হেনস্থা। যদিও যে ব্যক্তির সাথে এ ধরনের ঘটনা ঘটেছে সেই ব্যক্তির নামে এলাকায় 9টি মামলা রয়েছে এবং আওয়ামী লীগ সরকারের আমলেই তার নামে যদি 9টি মামলা থাকে তাহলে তিনি কোন প্রকারের কোন স্তরের মানুষ সেটা আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে না। কিন্তু আমাদের কথা সেখানে নয়। আমরা মেনে নিলাম তিনি অনেক খারাপ মানুষ এবং প্রকৃতই তিনি খারাপ মানুষ, যেহেতু তার নামে 9টা মামলা। এবং এলাকায় যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, কুমিল্লার ওই অঞ্চলে আমার যারা পরিচিত আছেন তাদের কাছে যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নানাবিধ অপকর্মে লিপ্ত ছিলেন। এলাকার মানুষকে তিনি শান্তিতে ঘুমাতে দেন নাই। মানুষের উপরে অত্যাচার, নির্যাতন এটি ছিল তার নিত্যদিনের কর্ম। আর এটি সম্ভব হয়েছে কি কারণে? তিনি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এই ক্ষমতার দাপটে তিনি এলাকায় বিগত 15.5 বছরে বিএনপি এবং জামাতের লোকজনদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছেন। কারো বাড়িঘর দখল করেছেন, কারো ভিটে ছাড়া করেছেন, কারো জমি দখল করেছেন। বিভিন্ন ধরনের অপকর্মে তিনি লিপ্ত ছিলেন। আমি একথা বলে এটি বোঝাতে চাচ্ছি না যে তার মানে তিনি অসংখ্য অপরাধ করেছেন, তার মানে এখন তাকে তার অপরাধের শাস্তি স্বরূপ আগে যারা ভিকটিম ছিল তারা এখন গিয়ে তাকে জুতার মালা গলায় পরাবে বা তাকে মারপিট করবে বা তাকে হত্যা করবে। এই রাইট রাষ্ট্র কাউকে দেয়নি। কিন্তু পরের দিন এই ঘটনার পরে উক্ত ব্যক্তির আরেকটি ভিডিও ক্লিপ যমুনা টিভি, এটিএন নিউজ এই সমস্ত চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে। সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের উপস্থিতিতে, তার এই বক্তব্যের ভিতরে আমার কাছে মনে হয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার গেস্টার, পোস্টার, এগুলো দেখে, তার আই কন্ট্যাক্ট, এগুলো দেখে আমার কাছে ভিডিওটাকে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। তিনি সেখানে পরিষ্কারভাবে বিএনপিকে দোষারোপ না করে বিএনপিকে একদিকে রেখে জামাত ইসলামের লোকজনের উপরে তিনি এই দায় চাপিয়ে দিয়েছেন। কেন জামাত ইসলামের উপরে এই দায় চাপালেন? কারণ জামাতের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে তকমা জামাতের উপরে দিয়ে তাদেরকে শায়েস্তা করা হয়েছে, তাদেরকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক এই আব্দুল হাইয়ের বক্তব্যে ওই পূর্বের সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। এবং তিনি সেখানে বলছেন যে বিএনপির কোন লোক আমার উপরে কিচ্ছু করে নাই, এটা যা করেছে সম্পূর্ণ জামাত শিবিরের ক্যাডার, অর্থাৎ সেই পুরনো বক্তব্য। এবং তিনি তার বক্তব্যে যেভাবে কথা বলেছেন তাতে পরিষ্কার যে তার যে শেখ মুজিব প্রেম, হাসিনা প্রেম, আওয়ামী প্রেম এখনো সেটা পূর্বের অবস্থায় রয়ে গেছে এবং তিনি এই সরকারকে সহ্য করতে পারছেন না। তিনি কোন দেশে আছেন এরকম প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, এই প্রশ্ন তোলা স্বাভাবিক, কারণ তার উপরে যখন এই ধরনের একটা ন্যাক্কারজনক কাজ হয়েছে তখন তো এই প্রশ্ন তার মনে আসবেই, এটা খুবই স্বাভাবিক। তবে আব্দুল হাই তিনি বিগত 15 বছরে কি করেছেন সেটি কিন্তু তিনি উল্লেখ করেন নাই। আমরা জানি, বাংলাদেশের প্রতিটা মানুষই জানে, শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে এদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাতের লোকজনগুলো। আমরা দেখেছি আমাদের এলাকায়ও জামাতের কিছু লোকজন আছে, আমরা দেখেছি তাদেরকে বাড়ি ঘরে থাকতে দেওয়া হয়নি। সবচেয়ে যে নিরীহ ব্যক্তি, জামাতের একেবারে দিন আনে দিন খায়, পরের বাড়িতে জন খেটে খায়, সেই লোকগুলোকেও শুধুমাত্র জামাত ইসলামকে সাপোর্ট করার কারণে সেই লোকগুলোকে বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই। তারা ধানের খেতে ঘুমিয়েছে, পাটের খেতে ঘুমিয়েছে। আমি এটা নিজে চোখে দেখেছি। তো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আজ প্রায় 4 মাস গত হতে চললো। এর ভিতরে এই অপরাধীদের, যারা মানুষের উপরে এইভাবে নির্যাতন করেছে 15.5 বছর ধরে, যারা মানুষের অধিকার বঞ্চিত করেছে, মানুষকে গৃহ ছাড়া করেছে, মানুষকে কোথায় কোথায়
হামলা মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করেছে, পরিবার ছাড়া করেছে, হত্যা করেছে। এই সরকার ক্ষমতায় আসার 4 মাসের মাথায়ও তাদের কোনো বিচার হয় নাই। দীর্ঘদিন যারা আওয়ামী অত্যাচারে নির্যাতিত, নিষ্পেষিত হয়ে, অত্যাচারের জাতাকলে পিষ্ট হয়ে প্রহর গুনছিলেন মুক্তির, তারা মুক্তি পেয়েছে। কিন্তু তাদের যারা অত্যাচার করেছিল সেই অত্যাচারীরা এখনো এই সমাজে প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সরকার তাদের বিচার করছে না। সুতরাং সরকার যখন তাদের বিচার করছে না, এই সমস্ত অপরাধীদের যখন বিচারের মুখোমুখি এখন পর্যন্ত করতে পারে নাই, তখন স্বাভাবিকভাবেই ভুক্তভোগী মানুষ যারা কারো দ্বারা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, পরিবার ছাড়া হয়েছে, তারা এখন স্বাভাবিকভাবেই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। পৃথিবীর যে সমস্ত দেশে বিপ্লব সংগঠিত হয়েছে সেই সমস্ত দেশে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে বিপ্লব পরবর্তী সময়ে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আমরা রাশিয়া বিপ্লবের কথা বলি, আমরা চীন বিপ্লবের কথা বলি, আমরা ফ্রান্স বিপ্লবের কথা বলি, সেখানে দেখেন বিপ্লব পরবর্তী সময়ে কত মানুষকে হত্যা করা হয়েছে। সেই তুলনায় বাংলাদেশে কোনো ঘটনাই ঘটে নাই। সরকার যদি আন্তরিক হতো, এই অপরাধীদের যদি দায়িত্ব গ্রহণের সাথে সাথে এই অপরাধীদের যদি বিচারের আওতায় আনতে পারত, তাহলে এই মব জাস্টিস বা এই যে মবিং, এগুলো কিন্তু বন্ধ করা সম্ভব ছিল। কিন্তু সরকার যেহেতু এই লুটেরাদের, এই দুর্নীতিবাজদের পালিয়ে যেতে সাহায্য করেছে এবং এখন পর্যন্ত করছে। সর্বশেষ ওবায়দুল কাদের এই বাংলাদেশে ছিলেন, তিনি কয়েকদিন আগে বাংলাদেশ থেকে সড়ক পথে কলকাতায় পালিয়ে গেছেন। এটা কি করে সম্ভব? তার মানে সরকার আন্তরিক নয় তাদের বিচারে। এই সরকার আওয়ামী লীগকে বিচার না করে তাদেরকে নিরাপদে সীমান্ত পার করে অন্য দেশে পালিয়ে যেতে সহযোগিতা করছে। যতই আপনি আইনের দোহাই দেন না কেন, যার ভাই হারা হয়েছে, যার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, যার পিতাকে গুলি করে হত্যা করা হয়েছে, যার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, যার ঘর কেড়ে নেওয়া হয়েছে, যার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, যার পরিবার কেড়ে নেওয়া হয়েছে, সেই সমস্ত মানুষ কি করে এটি ভুলতে পারে? এটি ভোলা সম্ভব নয়। এখানে আপনি যত ধর্মের বাণী শোনান, যত নীতি বাণী শোনান, যত নীতি বাক্য শোনান না কেন, এটা সম্ভব নয়। কারণ ঘা যার, ব্যথা তার। কলিজার ভিতরে যার দগদগে ক্ষত, সেই ক্ষত আপনি কি দিয়ে ঢাকবেন? তাদের তো একটা আশা দিতে হবে যে হ্যাঁ, আমরা তাদের বিচার করছি। যখন আপনি বিচার করছেন না, তখন মানুষ এই অত্যাচারীদের, এই নির্যাতকদের, এই নিপীড়কদের, এই হন্তারকদেরকে নিজের হাতে বিচার করছে। সুতরাং এই দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। আর এই আব্দুল হাই মুক্তিযোদ্ধা যিনি, তার সাথে যেটা হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা ঘৃণিত কাজ হয়েছে, জঘন্য কাজ হয়েছে। এর সাথে যারাই জড়িত তাদের বিচারের আওতায় আনা দরকার বলে আমি মনে করি। সেই সাথে এই অপরাধী যার সাথে ঘটনাটি ঘটেছে, তাকে কেন, তিনি তো একজন অপরাধী, সেই অপরাধীর যখন শাস্তি দিয়েছে মানুষ, রাষ্ট্রের কাছে বিচার না পেয়ে যখন মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছে, সেই অপরাধীকে কেন স্পর্শকাতর বিষয়ে জড়িত করে খবর পরিবেশন করা হচ্ছে? এই মিডিয়াগুলো, যে সমস্ত মিডিয়াগুলো বীর মুক্তিযোদ্ধা বলে মুক্তিযোদ্ধাকে অপমান, মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, মুক্তিযোদ্ধাকে হেনস্থা, এই ধরনের স্পর্শকাতর বিষয়টিকে জড়িয়ে যারা খবর পরিবেশন করছে, তাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারি। আমরা তাদের চরিত্র সম্পর্কে জানি। বিগত স্বৈরাচারের সময় তাদের ভূমিকা কি ছিল সেটা আমরা জানি। আমি আপনাদেরকে বলছি, আপনারা লিখে রাখতে পারেন। এই সমস্ত মিডিয়াগুলো যদি সুযোগ পায়, যারা আজকে দেখেন, এই যে যেমন তারা জানে যে সামনে বিএনপি ক্ষমতায় আসছে, যার কারণে বিএনপির নাম কিন্তু তারা বলে নেই। তারা বিএনপি থেকে জামাতকে পৃথক করার আবার কিন্তু সেই পুরনো চক্রান্ত, সেই পুরনো কৌশল, অর্থাৎ জামাত মুক্তিযোদ্ধার বিপক্ষের দল, জামাত স্বাধীনতার বিপক্ষের দল, সেটি প্রমাণ করার জন্য এই মুক্তিযোদ্ধার কথা, এই আব্দুল হাইয়ের কথায় আপনারা ভিডিওটি একটু দেখুন। বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকা থাকবি না, এখানে তুই টিপ দে, আমার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন ছবি দেব, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে সোয়াইয়া, আমারে বসাইছে, আমার মাথা এভাবে বসে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ি থেকে না যাস, 5টার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে স্টামে টিপ দে আর স্বাক্ষর দে, আর আমার জীবন তোরা আমার জব করি দে, আমি কিন্তু স্টামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। প্রতি 5টার আগে যাইতে হইব। বাবা, আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে এসেছি। এখন যদি আপনারা বলেন উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি,
মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,050 জন মুক্তিযোদ্ধার গলায় যারা ভাতা পায়, যারা গ্যাজেটভুক্ত, তাদের গলায় গতদিন জুতার মালা লাগছে। আমি বাড়ি যাবো, যদি আপনারা আমার সে অবয় দেন, ডিসি সাহেব দেয়, মাননীয় জেলা প্রশাসক, এসপি সাহেব দেয়, এবং যদি আমার মাননীয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার, মাননীয় আমাদের এখানে ওই নির্বাহী কর্মকর্তা, মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আমার কয়েকবার খবর নিচ্ছি, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তার স্টেটমেন্ট, তার বক্তব্য একেবারে পরিষ্কার। অর্থাৎ শেখ হাসিনা যেভাবে তার বিরোধী মতকে ক্র্যাকডাউন করেছে, বিরোধী মতকে দমন করেছে যে বয়ানগুলো দিয়ে, যে ন্যারেটিভ গুলো দিয়ে, ঠিক সেই ধরনের বক্তব্যই আমরা এই মুক্তিযোদ্ধার এই আব্দুল্লাহের মুখ থেকে শুনতে পাচ্ছি। এবং তিনি সরাসরি এখানে জামাত শিবিরের ক্যাডারদেরকে দায়ী করেছেন। আমি জামাত ইসলামের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, আপনারা তদন্ত করুন। যদি আপনাদের কোনো লোক এর সাথে জড়িত থেকে থাকে তাহলে আপনারা তাদের ব্যাপারে ব্যবস্থা নিন, এবং এই লোকের দ্বারা যদি আপনারা কোনো ক্ষতির শিকার হয়ে থাকেন তাহলে কি কি ক্ষতির শিকার হয়েছেন, তার চরিত্র কেমন ছিল, সেটারও একটা ফিরিস্তি আপনারা তুলে ধরতে পারেন। আপনারা মনে করেন না যে এই সাংবাদিকরা এখন আপনাদের কিছু কাভারেজ দিচ্ছে তার মানে আপনাদেরকে তারা মেনে নিয়েছে। না, এটি কখনোই আপনারা ভাবেন না, এটি কখনোই আপনারা মনে করেন না। এই সাংবাদিকরা এরা আপনার লোক নয়, এরা সুবিধার জন্য, দুদিনের সুবিধার জন্য আপনাকে মিডিয়া কাভারেজ দিচ্ছে, আপনার সম্পর্কে দুটি ভালো কথা বলছে। এদের ভিতরে কিন্তু আওয়ামী লীগের বীজ রয়ে গেছে, এদের ভিতরে স্বৈরাচারের বীজ রয়ে গেছে। সুতরাং এরা সুযোগ পেলে জামাত বলেন, বিএনপি বলেন, এদেরকে ঠিক আবার একেবারে হান্দায়া দেবে। এটা বলে রাখলাম, আপনারা এটা মাথায় রাখবেন, এটা আপনাদেরকে বলে রাখলাম। এটা ভেবে আপনারা ঘুমাবেন না নিশ্চিন্তে যে মিডিয়াগুলো আপনাদের হয়ে গেছে। আপনাদের কে আছে? আপনার পক্ষে কথা বলার কে আছে? আপনারা কোনো মিডিয়া তৈরি করেছেন? সব মিডিয়া, যতগুলো মিডিয়া আছে সবগুলো আওয়ামী সরকারের আমলে লাইসেন্স প্রাপ্ত। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে সবগুলো আওয়ামী সরকারের আমলে লাইসেন্স প্রাপ্ত, এবং আওয়ামী লীগের বড় বড় পদে অধিষ্ঠিত ব্যক্তিরা এই চ্যানেলগুলোর মালিক। এখনো তারা স্বপদে আছে, এবং তারা সুযোগ পেলেই বিপ্লবের বিরুদ্ধে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, যারা বিপ্লবের পক্ষের শক্তি ছিল তাদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে, নিউজ প্রকাশ করে, তাদের পুরনো সেই ক্ষত তারা ঢাকার চেষ্টা করবে, তারা প্রতিশোধ নেবার চেষ্টা করবে। এবং হাসিনা যে সম্পদ নিয়ে, বাংলাদেশের যে টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে গেছে, সে কিন্তু বসে নাই। সে তার নেতাকর্মীদেরকে সংগঠিত করছে, বিভিন্ন লবিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা পয়সা ছিটাচ্ছে, এবং টাকা পয়সা খেয়ে তারা এই জাতীয় নিউজ কিন্তু প্রকাশ করছে। আওয়ামী লীগকে আপনারা চেনেন নাই। আওয়ামী লীগ কি জিনিস? এই আওয়ামী লীগ তারা তাদের প্রয়োজনে হত্যা করতে যেমন বিন্দুমাত্র দ্বিধা করবে না, গুম করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না, যে কোনো কাজ করতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। কারণ তাদের সেই এলিমেন্ট সবকিছুই আছে, তাদের সেই মানসিকতা আছে, তাদের সেই অস্ত্র আছে, তাদের সেই টাকা পয়সা আছে, তাদের সেই বর্বরতা আছে। সুতরাং এদের ব্যাপারে সাবধান থাকবেন। আর সবশেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে, কোনো ঘটনা ঘটলে তিনি কোনো হুজুর নন, তিনি কোনো ঠাকুর নন, তিনি কোনো মুক্তিযোদ্ধা নন, তিনি কোনো কবি নন, তিনি কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন। এই সমস্ত পরিচয়ে আমরা কারো বিচার করতে চাই না। আমরা অপরাধীর বিচার দেখতে চাই শুধুমাত্র অপরাধী হিসাবে। কোনো মুক্তিযোদ্ধা যদি কাউকে হত্যা করে তার কোনো বিচার করা যাবে না? তাহলে কি আমরা তখন তাকে এইভাবে বলবো একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যার আসামি করা হয়েছে, এরকম বলবো? কোন হুজুর যদি কারো সম্পদ আত্মসাৎ করে তাহলে সে কি পার পেয়ে যাবে? কোন ঠাকুর যদি কারো বাড়ি দখল করে সে কি ঠাকুর বলে পার পেয়ে যাবে? এটা কোনো মতো অবস্থায় কাম্য নয়। সুতরাং মিডিয়ার ভাইদের প্রতি, মিডিয়ায় যারা কাজ করেন, আপনারা কারো প্রতি ঘৃণার বশবর্তী না হয়ে বরং সঠিক তথ্যটি পরিবেশন করুন। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে খবর পরিবেশন করবেন না, তাতে বাংলাদেশের পরিবেশটা আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠবে। আপনারা মুক্তিযোদ্ধা, যে সমস্ত ভালো, অসংখ্য ভালো মুক্তিযোদ্ধা আছেন, এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আমরা স্যালুট জানাই। কিন্তু মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে বিগত 15.5 বছরে যারা লুটতরাজ করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের বাড়িঘর দখল করেছে,
মানুষের সম্পদ দখল করেছে, জমি জাতি দখল করেছে, তাদেরকে মুক্তিযোদ্ধা বলে আমরা কোনো মতো অবস্থায় ছাড় দিতে পারি না।